প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছি বাড়িবেনা স্কুল থেকে। আপনাকে বলছি স্যার। এখন শুরু করব দ্বিতীয় অংশ। কি আর করা যাবে? অভিভাবকদের মধ্যে যারা গরিব মানুষ, তারা এসব কিছুই পারেন না। কি যে ঘটছে তা তারা ধরতেই পারেন না। বরঞ্চ তারা বেশ বিগলিতই হয়ে পড়েন। তাদের সময়ে গায়ের লোকে 9 বছর বয়স হলেই কাজে লেগে যেত পড়াশোনা ছেড়ে। ঠিকমতো পড়াশোনা শিখছে না তাদের ছেলে মেয়ে? তাদের বাচ্চারাই তাহলে পড়াশোনা শেখার যোগ্য নয়? কি বলেন তারা এ বিষয়ে? বলেন, মাস্টার মশাই তাই তো বললেন। অত্যন্ত ভদ্রলোক তিনি, জানো। আমাকে বসতে বললেন। খোকা কি কি নম্বর পেয়েছে দেখালেন। ওর খাতা দেখালেন। দেখলাম তো সব লাল কালি দিয়ে ঢেরা দেওয়া। কি আর করা যাবে? আমার ছেলেটাই মূর্খ। যাক, মাঠে গিয়ে হাল ঠেলুক আমাদের মতো। পরিসংখ্যান। কেউ কেউ এখানে আপত্তি তুলে বলতে পারেন, আমরা নিশ্চয় সবচেয়ে খারাপ স্কুলগুলো থেকে পরীক্ষা দিয়েছি, তো তাই অবস্থা এত শোচনীয়। আর অন্য সব তথ্য যেখান থেকে যা পেয়েছি ঘটনাচক্রে, সেগুলো সবই দুঃখজনক হয়েছে। বলতে পারেন, আপনাদের হাতে এমন অনেক তথ্য আছে যা থেকে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তে আসা যায়। কিন্তু সারা দেশের হিসাব যদি খতিয়ে দেখা যায়, তাহলে কিন্তু আমাদের কথাই সত্যি প্রমাণিত হবে। 15 বছরের ছেলে জিয়ান কার্লো, তাকে আপনার শিক্ষার অযোগ্য ঘোষণা করেছিলেন। ফেল করেছিল সে প্রায় সব বিষয়ে। অঙ্ক ছিল তার কাছে একটা শুকনো জিনিস। তাকে আমরা বলতাম, 10,31,000 ফেল করা ছেলে আছে দেশে। তোমারই মতো তারা মাঠে ময়দানে ঘুরছে। এসো তাদের সম্পর্কে হিসাবপত্র ঘেঁটে দেখা যাক। 4 মাস ধরে হিসাবপত্রের মধ্যে ডুবে রইল জিয়ান কার্লো। অঙ্ক তার এখন আর শুকনো লাগে না। অজস্র নথিপত্র ঘাটা হলো, অনেক স্কুল ঘোরা হলো, চিঠিপত্রে খবরাখবর সংগ্রহ করা হলো, অনেকবার যাওয়া হলো শিক্ষা মন্ত্রকে আর কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরে। দিনের পর দিন অনেক যোগ বিয়োগ করা হলো ক্যালকুলেটর নিয়ে। আহরিত সব তথ্য থেকে আমরা যেসব সিদ্ধান্ত পেলাম, তা থেকেই সাজিয়েছি আমাদের বক্তব্য। সাদা কথায় সোজা ভাষায়। অবাক হয়ে দেখছি মাস্টার মশাইরা কেউ জানেন না কি ঘটছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে। একজন শিক্ষক আমাদের স্কুল দেখতে এসেছিলেন। কথাটা তাকে বলতেই তিনি ভীষণ অপমানিত বোধ করলেন। 13 বছর আমি শিক্ষকতা করছি। বহু সহস্র ছাত্রছাত্রী আর অভিভাবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তোমরা পুরো ব্যাপারটা দেখছো বাইরে থেকে। একটা স্কুলের ভেতরে কি ধরনের সমস্যা থাকে তা তোমরা গভীরভাবে তলিয়ে বোঝো না। বুঝে দেখুন, উনি নাকি গভীরভাবে বোঝেন। উনি তো শুধু বাছাই করা ছেলে মেয়েদের দেখেছেন। আর এরকম যত ছাত্রছাত্রী উনি দেখেন, ততই উনি উল্টো বোঝেন। স্কুলগুলোর আসল সমস্যা তো একটাই, ছেলেমেয়েরা স্কুল ছাড়তে বাধ্য হয়। জিয়ানির মতো আপনাদের বাধ্যতামূলক স্কুল থেকে বছরে 4,62,000 ছাত্র খসে পড়ে। এর জন্য দায়ীকে? দায়ী আপনারা। এরা কোথায় গেল তা দেখতে তো জানি না আপনারা। এদের কথা ভেবেও দেখেন না। আমরা কিন্তু তা করি না। আমরা এদের খুঁজি খেতে খামারে, কলে কারখানায়। আমরা এদের খুব ভালো করে চিনি। জিয়ানের মা লেখাপড়া জানেন না, কিন্তু স্কুলগুলোর সমস্যা তার কাছে খুব স্পষ্ট। একজন শিশু যখন পরীক্ষায় ফেল করে, তখন তার মানসিক যন্ত্রণা কেমন হয় তা যারা দেখেছেন তারাই এ সমস্যা বুঝবেন। ধৈর্য ধরে বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহ করে দেখলেই সমস্যার চেহারাটা পরিষ্কার হয়। জন্মেই আলাদা। ফেল করে বেশি ফেল করে বেশি কারা? 1965 সালের ইতালীয় বাৎসরিক পরিসংখ্যান সংকলন ঘেঁটে দেখলে একটা অদ্ভুত তথ্য নজরে পড়বে। যেসব পরিবারের ছেলেরা আপার স্কুল ডিপ্লোমা লাভ করে করে সেসব পরিবারের কর্তাদের চাকরির ধরন সম্পর্কে এই সংকলনে একটা হিসাব দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে
ব্যবসাদার অথবা ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার। স্কুল মাস্টারদের ছেলেরা 30 জনের মধ্যে 30 জনই পাশ করে। ম্যানেজার এবং কেরানিদের ছেলেদের 30% মতো। নিজস্ব ছোট কারখানায় কর্মরত শ্রমিকদের ছেলেদের প্রায় 12%, এবং কলে কারখানায় নিযুক্ত মজুর শ্রমিকদের ও কৃষকদের ছেলেদের মাত্র 3% এই ডিপ্লোমা লাভ করতে সক্ষম হয়। অর্থাৎ পরীক্ষার ফলাফল অনেকাংশে নির্ভর করে ছাত্রদের পারিবারিক অবস্থার উপর। এই ছেলেরা সকলেই কিন্তু আপনাদের স্কুলে 12-13 বছর পড়ে এসেছে। এর মধ্যে 8 বছর ছিল আবার বাধ্যতামূলক। সমস্যাটা শুধু আর্থিক নয়, ছেলে মেয়েদের মধ্যে অনেকে স্কুল ছাড়ে অর্থ অভাবে। সেক্ষেত্রে আপনাদের কোনো দোষ নেই। কিন্তু এমন অনেক শ্রমিক আছেন যারা অনেক কষ্ট করে হলেও সন্তানকে 10-11 বছর স্কুলে পড়ান, যাতে তারা অন্তত তৃতীয় ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত পাশ করতে পারে। তারা পিয়রিয়নোর বাবা ডাক্তারবাবুর চেয়ে কম টাকা খরচ করেন না, অথচ পিয়রিনো 16 বছর বয়সের মধ্যেই তার আপার স্কুল ডিপ্লোমা পেয়ে যায়, আর শ্রমিকের ছেলেরা করে ফেল। মূর্খ আর অলস। আপনি বলবেন, আমি শুধু মূর্খ আর অলস ছাত্রদেরই ফেল করাই। বলেই বলেন, ঈশ্বরের ইচ্ছায় মূর্খ আর অলস ছেলেরা গরিবের ঘরেই জন্মায়। কিন্তু ঈশ্বর ইচ্ছে করে গরিবদের এভাবে বঞ্চিত করবেন না কখনোই। প্রবঞ্চক হলেন আসলে আপনি। জ্ঞাতভিমান। লোকসভার সদস্য এক ফ্যাসিস্ট ভদ্রলোক বলেছিলেন, বাধ্যতামূলক স্কুল করার কোনো মানে হয় না, কারণ কিছু বাচ্চা আছে যারা লেখাপড়া শিখতে পারবে না কিছুতেই। জন্মা জন্মগত কিছু খামতি থাকে এদের। একটি ইন্টারমিডিয়েট স্কুলের প্রধান শিক্ষক লিখেছিলেন, দুঃখজনক হলেও সত্যি কথা হলো এই যে সব শিশুর মানসিক উন্নতি একই রকম হবে, অথবা তাদের শিক্ষা গ্রহণের সামর্থ্য একই মানের হবে, এমন নিশ্চয়তা সংবিধান দিতে পারবে না কখনোই। কিন্তু নিজের ছেলের সম্বন্ধে এই কথা ভদ্রলোক বলতে পারতেন কি? ইন্টারমিডিয়েট স্কুল পর্যন্ত পৌঁছানোর আগে ফেল করাবেন কি নিজের ছেলেকে? মাঠে কাজ করতে পাঠাবেন তাকে? মাও যে দং এর চীন দেশে নাকি পয়সাওয়ালা লোকদের ছেলে মেয়েদের মাঠে পাঠানো হয়েছে কাজ করতে, শুনতে পাই। সত্যি যদি হয়ে থাকে তো ভালো কথা। অন্য লোকের ছেলে মেয়ে। অন্য লোকের ছেলে মেয়েদের অনেক সময় নির্বোধ বলে মনে হয়, নিজেদের সন্তানকে কিন্তু কখনোই তা মনে হয় না। শিশুদের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে বোঝা যায় তারা আদৌ বোকা নয়, অলসও নয়। একটু আধটু আলস্য বা বুদ্ধির অভাব যা থাকে তা দেখলে বোঝা যায় কিছুদিন পড়াশোনা করলেই সব ঠিক হয়ে যাবে। এ একটা সাময়িক ব্যাপার। অথচ অথবা কোনো বিশেষ ব্যবস্থা করতে হবে শিশুটিকে ত্রুটি মুক্ত করার। তাহলে এই কথা বলা উচিত নয় কি যে সব শিশুই জন্ম থেকে সমান? পরে যদি সমতার অভাব ঘটে তার জন্য আমরাই দায়ী। আমাদেরই এর প্রতিকার করতে হবে। বাধা হটাও। সংবিধান ঠিক এই কথাই বলে। জিয়ানির কথা মনে রেখে, আইনের চোখে সব নাগরিক সমান, তার জাতি বা ভাষা যাই হোক না কেন, ব্যক্তিগত বা সামাজিক অবস্থা যাই হোক না কেন। যেসব অর্থনৈতিক বা সামাজিক অবস্থা নাগরিকবৃন্দের স্বাধীনতা বা সাম্যকে ব্যাহত করে, মানবিক ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ পথে বাধা সৃষ্টি করে এবং দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠনে সমস্ত শ্রমিকের সম্পূর্ণ অংশগ্রহণে অন্তরায় হয়, সেই সব অবস্থা দূরীভূত করা সাধারণতন্ত্রের কর্তব্য। সবটাই ছিল আপনার হাতে। ঝাড়ুদার আপনারই একজন সহকর্মী, সুন্দরী বিবাহিতা তরুণী তিনি। স্বামীর সঙ্গে তিনিও
কমিউনিস্ট পার্টির একজন লড়াকু সদস্য। তিনি তার প্রথম ইন্টারমিডিয়েট ক্লাসে 28 জনের মধ্যে 10 জনকে ফেল করিয়েছিলেন। আমাদের কাছে যুক্তি দেখালেন, আমি তো আর ওদের তাড়িয়ে দিইনি, কেবল ফেল করিয়েছি। তা ওদের বাবা মায়েরা যদি ওদের স্কুলে ফিরিয়ে আনার দিকে নজর না দেন, সেটা ওদেরই দায়। জিয়ানের বাবা, কিন্তু জিয়ানের বাবা করবেন কি? তিনি 12 বছর বয়সে কামারসারায় কাজে লাগেন। 4 বছরও স্কুলে পড়েননি। 19 বছর বয়সে পার্টিজান বাহিনীতে যোগ দেন তিনি। কি করছেন সেটা খুব ভালো করে না বুঝেই, কিন্তু আপনাদের চেয়ে তিনি বেশি বুঝেছিলেন। এমন একটা পৃথিবীর জন্য তিনি লড়তে গিয়েছিলেন, যেখানে জিয়ানি হয় অন্য সকলের সমান। জিয়ানি তখন জন্মায়ও নেই। সংবিধানের 3 নম্বর ধারার অর্থাৎ তার কাছে হলো সেই সব অবস্থানকে দূরীভূত করার দায়িত্ব শ্রীমতী এসপাডোলিনির, একজন স্কুল শিক্ষিকা। আপনাকে জিয়ানির বাবাই কিন্তু মাইনে দেন, ভালো টাকাই দেন। ঘন্টায় তিনি পান 300 লিরা। মাসে আপনাকে দেন 4300 লিরা। আরও একটু বেশি মাইনে দিতেও ওর কোনো আপত্তি হতো না, যদি আপনি আরও একটু বেশি সময় দিতেন পড়ানোর কাজে। জিয়ানির বাবা বছরে 2150 ঘন্টা কাজ করেন। আপনি কতক্ষণ করেন? 522 ঘন্টা। পরীক্ষা নেওয়ার সময়টা বাদ দিচ্ছি। ওই সময়টাকে পাঠনের সময় বলা চলে না। কি করবেন জিয়ানির বাবা? যেসব বাধা জিয়ানিকে জিয়ানির বাবা চেপে রাখে জিয়ানির বাবা সেসব বাধা নিজে নিজে কখনো সরাতে পারবেন না। ইন্টারমিডিয়েটের একজন ছাত্রকে কি করে পরিচালনা করা যেতে পারে তা তার পক্ষে জানা সম্ভবই নয়। কতক্ষণ ছেলের পড়াশোনা করা উচিত, পড়ার বাইরে অন্য ব্যাপারে মন দেয়া প্রয়োজন কিনা, এসব তিনি জানবেন কি করে? পড়লে মাথা ধরে কিনা, জিয়ানি যে বলে পড়লে তার চোখ কটকট করে, তা সত্যি কি না, এসব তার ধারণাতেই আসে না। সবে যদি জিয়ানির বাবা পারতেন, তাহলে ছেলেকে স্কুলে পাঠানোর তো দরকারই হতো না। জিয়ানির লেখাপড়া শেখানোর আর সঠিক প্রশিক্ষণ দেয়া আপনার কাজ। এই সমস্যা দুটি সমাধানের দায়িত্ব আপনার। আপনি যদি ওকে পথ দেখান, তাহলে জিয়ানি আপনার সঙ্গে অন্যভাবে কাজ করতে পারবে। ভবিষ্যতে অনেক বেশি দক্ষ পিতা হয়ে নিজের সন্তানদের পরিচালনা করতে পারবে সে। কিন্তু এখন তো জিয়ানির বাবা অক্ষম তার সন্তানকে দেখতে। পয়সাওয়ালা লোকেরাই তাকে অক্ষম করে রেখেছেন। কোচিং। বেচারি জিয়ানির বাবা যদি জানতেন বাস্তবিক কি ঘটছে, তাহলে নিশ্চয় আবার অস্ত্র হাতে পার্টিজান বাহিনী গড়তেন। অনেক শিক্ষক আছেন যারা অবসর সময়ে টাকা নিয়ে প্রাইভেট কোচিং করান। বিভিন্ন ছাত্রের মধ্যে তফাৎ দূর করার বদলে তাদের মধ্যে তফাৎটা আরও বাড়িয়ে তোলেন। সকালে স্কুলের নিয়মিত সময়ে আমরা তাদের পয়সা দিই একইভাবে সকলকে শিক্ষাদান করার জন্য। বিকেলে তারাই আবার বড়লোকদের কাছ থেকে পয়সা নেন তাদের ছেলেমেয়েদের আলাদা করে সেই একই শিক্ষা বিশেষভাবে দেবার কাজে আত্মনিয়োগ করে। তারপর আমাদের খরচে বছরের শেষে পরীক্ষা নামক বিচারের প্রহসনে বিচারকের ভূমিকা নেন তারাই। বড়লোক গরিব লোকের ছেলেমেয়েদের মধ্যে তফাৎ নির্ধারণ করতে। একজন কেরানি। যদি কোনো কেরানি বাড়তি পয়সা নিয়ে বাড়িতে বসে কোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে করেন, অথচ অফিসে সেই একই কাজে ফাঁকি দেন, তাহলে আপনি তাকে শাস্তি দিতে চাইবেন। যদি কোনো কেরানি কাউকে ফিসফিস করে বলেন, এই অফিসে আপনার কাজগুলো দেরি করে করা হবে, ইচ্ছে করে এলোমেলো ফেলে রাখা হবে আপনার কাগজপত্র, আপনি বরং বাড়তি কিছু দিয়ে কাউকে লাগিয়ে বাড়িতেই কাজটা করিয়ে নিন, তাহলে তাকে জেলে দিতে বলবেন আপনি। এক শিক্ষককে আমি বলতে শুনেছিলাম কোনো এক মাকে, আপনার ছেলের নিজের দ্বারা কিছু হবে না,
ওর জন্য মাস্টার রাখুন। ঠিক এই কথা বলেছিলেন ভদ্রলোক। সাক্ষী হাজির করতে পারি, মামলা দায়ের করতে পারি, কিন্তু এই লোকটিকে কেউ জেলে পাঠাবে না। মামলা উঠবে যার কোর্টে, দেখুন গিয়ে সেই জজ সাহেবের বউই হয়তো কোচিং করিয়ে কিছু বাড়তি উপার্জন করেন। কোনো অজ্ঞাত কারণে ইতালীয় দণ্ডবিধিতে এই অপকর্মটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বলে পরিগণিত নয়। পেঁয়াজ চুরি। আপনারা সকলেই একটা বিষয়ে একদম একমত, আমাদের পিষে ফেলতে হবে। তা পিষে ফেলুন, কিন্তু যা করবেন তা সোজাসুজি করুন। সততার ভান করবেন না। সৎ হওয়া খুব সোজা। নীতিগুলো তো আপনাদেরই সৃষ্টি, আপনাদের সুবিধা অনুযায়ী। আমার এক পুরনো বন্ধু 40টা পেঁয়াজ চুরি করেছিল। জজ সাহেব তাকে 13 মাসের জেল দিলেন। কোনো ক্ষমা নেই। জজ সাহেব অবশ্যই পেঁয়াজ চুরি করেন না, বড্ড ঝামেলা। তিনি ঝিকে পাঠান পেঁয়াজ কিনতে। পেঁয়াজ কেনার টাকা আর ঝিকে মাইনে দেবার টাকা অবশ্য আসে জজ সাহেবের স্ত্রীর কোচিংয়ের রোজগার থেকে। স্বাধীনতা। আরেকটা বাধা যেটা সরাবার কোনো চেষ্টাই আপনারা করেন না, তা হলো ফ্যাশনের দাসত্ব। একদিন টেলিভিশন সম্পর্কে কথা বলতে বলতে জিয়ানি আমাদের বলেছিল, ওরা কেবল আমাদের এই যা ইচ্ছে তাই জিনিসগুলো গেলাচ্ছে। আমাদের যদি স্কুলে নিয়ে যেত তাহলে আমরা লেখাপড়াই করতাম। ওরা বলতে জিয়ানি বোঝাচ্ছিল তার চারপাশের সমাজ, পৃথিবী আর ওই তাকে, যাকে জিয়ানি স্পষ্ট করে চেনে না, কিন্তু জানে যে সেই গরিব লোকের জীবনধারা অলঙ্ঘনীয়ভাবে নির্ধারিত করে দেয়। আমরা ওকে খুব গাল দিলাম। বললাম, তুমি তো দুটো স্কুলে পড়ার সুযোগ পেয়েও নাওনি। কিন্তু আপনাকে চুপি চুপি বলি, সত্যি কি ওর সামনে অন্য কোনো পথ খোলা ছিল? শহরে তাকে চারদিক থেকে চেপে ধরে নানা রকমের প্রলোভন আর ফ্যাশনের চাপ। এটা না করলে হবে না, ওটা না করলে তুমি আধুনিক নও। এর হাত থেকে বাঁচতে হলে যে ধরনের সাহস দরকার, মনের জোর দরকার, তা জিয়ানির মতো অশিক্ষিত ছেলে মানুষ কোথায় পাবে? তাকে পথ দেখাবার মতো কেউ তো নেই। বাবার কাছ থেকে সে কোনো সাহায্য পায় না। তিনিও ওই একই ব্যবস্থার শিকার। অঞ্চলের পাদ্রির কাছ থেকে সে কোনো সাহায্য পায় না। তিনি নানা ধরনের খেলা বিক্রি করেন ক্যাথলিক ইতালীয় শ্রমিক সমিতির দোকানে বসে। কমিউনিস্ট পার্টিও সেই একই কাজ করছে তাদের পরিচালিত ক্লাবগুলোতে বসে। সকলে মিলে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে জিয়ানিকে আরও আরও নিচে টেনে নামাবার। আমাদের স্বভাব এবং শারীরিক প্রবণতাগুলো আমাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন করে। তার সঙ্গে এইসব যুক্ত হয়ে অবস্থাটা কি দাঁড়ায় ভাবুন তো। কত রকম ধারণা। একটা চলতি ধারণা হলো এরকম, 12 থেকে 21 এই বয়সটা হলো খেলাধুলা, প্রেম, ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকার সময়। পড়াশোনা এই বয়সের ছেলেমেয়েরা চায় না। 12 থেকে 15 বছর বয়সটা হচ্ছে ভাষা আয়ত্ত করার সবচেয়ে ভালো সময়। আর 15 থেকে 21 হচ্ছে সেই ভাষা ইউনিয়নের কাজে আর রাজনৈতিক সভায় ব্যবহার করার প্রকৃষ্ট বয়স। কিন্তু এই কথাগুলো জিয়ানের কাছে গোপন করা হয়েছে। এও তাকে বলা হয়নি যে তার সামনে সময় বড় কম। 15 বছরে স্কুল শেষ। 21 বছর থেকেই হাজারটা ব্যক্তিগত সমস্যা তাকে ঘিরে ফেলবে। প্রেম, বিয়ে, ছেলে মেয়ে, রুজি রোজগার। আর মিটিং এ যাবার সময় থাকবে না তার হাতে। নিজেকে প্রকাশ করতে ভয় পেতে হবে। সংসারের বাইরে সময় দেয়া তার পক্ষে হয়ে দাঁড়াবে অসম্ভব। গরিবের স্বার্থ রক্ষা। ফ্যাশনের এই অত্যাচারের হাত থেকে গরিব মানুষদের বাঁচাতে পারতেন আপনারা শিক্ষকেরা।
সরকার এ কাজ করার জন্য বছরে আপনাদের 800,000 মিলিয়ন লিরা বেতন দেয়। কিন্তু শিক্ষক হিসেবে আপনারা খুব ছোট মাপের। বছরে 180 দিন ক্লাস করান আর ছুটি দিয়ে রাখেন 185 দিন। 4 ঘন্টা স্কুল তো 12 ঘন্টা ছুটি। কোনো এক মূর্খ প্রিন্সিপাল ক্লাসরুমে ঢুকিয়ে ঘোষণা করেন, 3 নভেম্বর তারিখে স্কুল বন্ধ রাখতে অনুমতি দিয়েছে শিক্ষা অধিকর্তা। নতুন একটা ছুটির দিন। ক্লাসে একটা হর্ষধ্বনি ওঠে। প্রিন্সিপালের মুখে একটা আত্মতৃপ্তির হাসি দেখা দেয়। আপনারা স্কুলকে এমন একটা বিরক্তিকর ব্যাপারে পরিণত করেছেন যে ছাত্রছাত্রীরা স্কুলকে ভালোবাসতে শেখেই না। আসুন পরস্পরের পিঠ চাপড়াই। বর্গ শহরে প্রিন্সিপাল একটা শ্রেণীকক্ষ ছেড়ে দিয়েছেন 3য় ইন্টারমিডিয়েট শ্রেণীর ছেলেমেয়েদের নাচঘর করার জন্য। তার সঙ্গে পাল্লা দিয়ে সেলে সেলেসিয়ানি মঠ তাদের প্যারোকিয়াল অর্থাৎ স্থানীয় গির্জার স্কুলে একটা জৌলুসের আয়োজন করেছে, যেখানে সকলে যাবে মুখোশ পরে। একজন শিক্ষককে আমি জানি যার পকেটে সবসময় উকি মারে একটা খেলাধুলা সম্পর্কিত পত্রিকা। এরা সকলে নাকি ছেলেমেয়েদের প্রয়োজন সম্পর্কে খুব ওয়াকিবহাল। আসলে দুনিয়াটা যেমন চলছে চলুক, এরকম ভেবে নেওয়া খুব সহজ কাজ। পরে যে শিক্ষক আর যে চমিক পিতা দুজনেই খেলাধুলার কাগজ পড়তে ভালোবাসেন, তাদের মধ্যে কথাবার্তা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তারা কথা বলেন চমিক পিতার সেই ছেলের সম্পর্কে যে সবসময় ফুটবল বগলে ঘুরে, অথবা সেই মেয়ের সম্পর্কে যে মেয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় বিউটি পার্লারে। তারপর শিক্ষক মার্কশিটে একটা ছোট্ট ঢেরা দিয়ে দেন, আর চমিকের ছেলেদের পড়তে শেখার আগেই কাজে ঢুকে পড়তে হয়। কিন্তু শিক্ষকের ছেলেমেয়েরা, তারা পড়ালেখা চালাতে পারে একেবারে শেষ পর্যন্ত, ইচ্ছা না করলেও, কিছু না বুঝলেও। কারো কারো জন্য ভালো ছাত্র বাছাই করাটা অবশ্য খুবই সুবিধাজনক। ভাগ্য না পরিকল্পনা? কেউ কেউ বলবেন সবই ভাগ্য। ইতিহাসে সবই ভাগ্যের খেলা। একথা ভেবে নিতে পারলে বেশ শান্তিতে থাকা যায়। কিন্তু ইতিহাস আর রাজনীতি জড়িয়ে গেলেই মুশকিল। তখন ফ্যাশন ব্যাপারটা হয়ে দাঁড়ায় জিয়ানীদের স্কুলের বাইরে রাখার জন্য যত্ন করে সাজানো ষড়যন্ত্র। নিরপেক্ষ অরাজনৈতিক শিক্ষক হয়ে দাঁড়ান 4,11,000 কর্মঠ মূর্খের একজন, যাদের হাতে মালিক অস্ত্র হিসেবে তুলে দিয়েছে একটি করে নম্বর দেবার খাতা আর কতগুলো মার্কশিট। বছরে 10,31,000 জিয়ানিকে থামাবার দায়িত্ববাহী গুপ্ত বাহিনী। ফ্যাশন যদি ওদের থামাতে না পারে, তাহলে যুদ্ধে নামবে এই বাহিনী। 10,31,000 ছেলে মেয়ে বহিষ্কৃত হয় বছরে। আপনাদের তথাকথিত স্কুলের বলিতে এদের বলা হয় রেস পিন্তি। এই শব্দটা কিন্তু সামরিক বাহিনীর অভিধানেও প্রচলিত। যাদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়সে পৌঁছানোর আগে বাদ দেওয়া হয়েছে, তাদের বলা হয় রেস পিন্তি। পরীক্ষা জিনিসটা কি আর প্রশিয়াতে আবিষ্কৃত হয়েছিল এমনি? কর প্রথা। মজার ব্যাপার হচ্ছে, আমরা যারা বহিষ্কৃত তাদের টাকাতেই কিন্তু এই বহিষ্কার করার দায়িত্বে যারা আছেন তারা বেতন পান। যে ব্যক্তি তার রোজগারের পুরো টাকাটাই খরচ করে ফেলতে বাধ্য হয় তাকেই গরিব বলে, আর যে তার রোজগারের একটা অংশ মাত্র খরচ করে সেই হলো ধনী। ইতালিতে কোনো স্পষ্ট কারণ ছাড়াই ভোগ্যপণ্যের মূল্যের প্রতিটি পয়সার উপর কর ধার্য করা আছে। আর আয়কর ব্যাপারটা তো একটা বিরাট ঠাট্টা। আমরা শুনেছি অর্থনীতির পাঠ্য বইতে এরকম কর প্রথাকে বলা হয় বেদনাহীন। বেদনাহীন মানে হলো ধনীরা
গরিবদের দিয়ে যাবতীয় কর দিয়ে নেবে গরিবদের অজ্ঞাত সারে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের সমস্যা নিয়ে প্রায়শই আলোচনা হয়, কিন্তু ওখানে তো কেবল ভদ্রলোকেরা থাকেন। নিচু স্তরের স্কুলগুলোতে এসব আলোচনা নিষিদ্ধ। স্কুলে রাজনীতি নিয়ে কথাবার্তা বলাটা ঠিক শোভন নয়। মালিক এসব পছন্দ করে না। কার লাভ? দেখা যাক স্কুলের সময়টা যথাসম্ভব কম রাখলে লাভ কার। বছরে 720 ঘন্টা মানে হচ্ছে সারা বছরের গড় হিসেবে দিনে 2 ঘন্টা। কিন্তু একটা ছেলে দিনে আরও 14 ঘন্টা জেগে থাকে। অবস্থাপন্ন পরিবারে এই 14 ঘন্টা কাটে সাংস্কৃতিক উন্নতির প্রচেষ্টায়। কিন্তু একজন কৃষকের জন্য এই 14 ঘন্টা ভরে থাকে নিঃসঙ্গতা আর মৌনতায়, যা তাদের সংকোচ আরও বাড়িয়ে তোলে। শ্রমিকের ছেলেরা এই 14 ঘন্টা কাটায় গোপন প্ররোচকদের পাঠশালায়। বিশেষ করে গরমের ছুটি জিনিসটা প্রায় পুরোপুরি বড়লোকদের উপকারে লাগার জন্য তৈরি। শীতের সময় তাদের ছেলেমেয়েরা যেটুকু শিক্ষা লাভ করে, গরমের ছুটিতে বিদেশে বেড়াতে গিয়ে তারা তার চাইতে আরও বেশি শেখে। গরিবের ছেলেমেয়েরা গরমের ছুটির শেষে দেখে জুন মাসে তারা যেটুকু শিখেছিল তাও ভুলে গেছে। যদি এর মধ্যে বিশেষ কোনো পরীক্ষায় তাদের অবতীর্ণ হতে হয়, তাহলে তার জন্য তৈরি হওয়ার সময় তারা কোনো গৃহশিক্ষকের সাহায্য পায় না। তাদের সে পয়সা কোথায়? সাধারণত ওরা ওসব পরীক্ষা না দিয়ে লেখাপড়ায় ছেড়ে দেন। আর কৃষকের ঘরের ছেলেরা গরমের ছুটি কাটে ছেলেদের গরমের ছুটি কাটে খেতে খামারে কাজ করে দিন গুজরানের জন্য টাকা রোজগার করতে। সোজা কথা। জিওলিত্তির সময়ে কিন্তু যা বলার সোজাই বলা হতো। কালতা জিরোনিতে বিশিষ্ট ধনী লোকদের এক সভা একটি সংশোধনী প্রস্তাব দিয়ে বলে যে প্রাথমিক শিক্ষার সমস্ত ব্যবস্থা অবলোপ করা উচিত, যাতে পড়তে শেখার সময় কৃষকরা এবং খনি শ্রমিকরা নতুন নতুন ভাবনা চিন্তা হৃদয় সঙ্গম করতে না পারে। ফার্দিনান্দো মার্তিনির কথাতেও মারপ্যাচ ছিল না। সমাজের নিচুতলার মানুষেরা ইন্টারমিডিয়েট স্কুলে পড়ার সুযোগ পাওয়াতে কিন্তু খুব ব্যাহত হয়ে বলেছিলেন, এই জন্যই তো সমাজের অভিজাত শ্রেণীর মানুষকে অধিকতর সচেষ্ট হতে হয়েছে, নতুবা সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। ফ্যাসিস্ট শাসন যখন চালু ছিল তখন আইনগুলো ছিল খোলামেলা। শহরগুলোতে অথবা বড় গঞ্জে স্কুলগুলোতে নিম্ন ও উচ্চ 2 স্তরের প্রাথমিক বিভাগই থাকবে, মোট 5 বছর। কিন্তু ছোট ছোট গ্রামে কেবল নিম্ন প্রাথমিক স্কুল থাকবে 3 বছর। এটাই নিয়ম হবে। পরে সংবিধান প্রণয়ন পরিষদে ফ্যাসিস্টরাই কথা তুলেছিল যে স্কুল ছাড়ার বয়স কমিয়ে 13 করে দেয়া হোক। বেচারি পিয়েরিনো। কিন্তু ওরা দল জোটাতে পারেনি, কারণ ওখানকার রাজনীতিবিদরা অনেক শেয়ানা। তারা জানেন এখন অনেক সূক্ষ্মভাবে কথা বলতে হয়। যখন বিধানসভায় নতুন ইন্টারমিডিয়েট স্কুল নিয়ে বিতর্ক চলছিল, তখন গরিব মানুষের বিরুদ্ধে কথা বলা ছিল নিষিদ্ধ। তবে বেচারি পিয়েরিনোর কি হবে? এ কথা বলে আর ল্যাটিন ভাষা উঠে যেতে বসেছে। এ নিয়ে কান্নাকাটি করাতে কোনো বাধা ছিল না। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য তো দারুণ একটা মর্মস্পর্শী বক্তৃতায় দিয়ে ফেললেন। সর্বাপেক্ষা মেধাবী ছাত্রদের আমরা শাস্তি দেব কেন? কেন তাদের আকাশে ওঠার পাখা আবার
ছেড়ে দেব? কেন তাদের এমন কতকগুলো স্কুলে বন্দি করে রাখবো যেখানে তারা অন্য সব স্লোত গতি ছাত্রদের জন্য নিজেদের গতিহীন করে ফেলতে বাধ্য হবে? হুজুর মালিক, এমন কেউ আছেন কি? আমাদের কথা শুনে মনে হচ্ছে যেন আমরা বলছি যে এমন কোনো একজন মালিক বা প্রভু আছেন যিনি আমাদের সকলকে নিয়ে পুতুল নাচাচ্ছেন, যিনি স্কুলগুলোকেও ছোট বড় করে রাখছেন। সত্যি এমন কেউ আছেন? কোথাও কি একটা টেবিল ঘিরে বসে একদল লোক সত্যি কলকাঠি নাড়াচ্ছে? কেউ এসেছে ব্যাংক থেকে, কেউ ব্যবসাদার, কেউ রাজনৈতিক যন্ত্রের অংশ, কেউ খবরের কাগজের লোক, সঙ্গে আছে ফ্যাশন। তাই কি? আমরা জানি না। একথা যদি জোর করে বলি তাহলে আমাদের বইটা কেমন যেন একটা রহস্য রোমাঞ্চ সিরিজ মার্কা বই হয়ে পড়বে। কিন্তু কথাটা না বললে নির্বোধের ভূমিকা নিতে হবে আমাদের। তাহলে তো বলতে হয় ছোট ছোট অনেকগুলো কলকবজা হঠাৎ নিজে নিজে জোড়া লেগে গেল আর জন্ম নিল একটা সাজোয়া গাড়ি, যেটা নিজে নিজেই যুদ্ধ চালাতে পারে চালক টালক ছাড়াই। পিয়েরিনোর বাড়ি। পিয়েরিনোর জীবন কাহিনী হয়তো এ রহস্যের চাবিকাঠি জোগাতে পারে। চলুন পিয়েরিনোর পরিবারের দিকে একবার প্রেম ভরে তাকানো যাক। ডাক্তারবাবু আর তার স্ত্রী মহান আনন্দে আছেন, পড়াশোনা করেন, বন্ধুবান্ধবদের সঙ্গে গোপন সাক্ষাৎও হয়, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎও হয়। ছেলের সঙ্গে খেলেন তারা। ছেলে কি করছে না করছে সেদিকে তাদের সদা জাগ্রত দক্ষ দৃষ্টি। বাড়ি ভর্তি তাদের বইপত্র, সংস্কৃতির ছড়াছড়ি সেখানে। আমার যখন 5 বছর বয়স তখন আমি বেলচা চালাতে শিখেছি। পিয়েরিনো ওই বয়সেই শিখেছে পেন্সিল চালাতে। একদিন সন্ধ্যাবেলা ঠান্ডার সুরে তাকে বলেন, আচ্ছা ক্লাস 1-এ কেন, ওকে একেবারে ক্লাস 2-তে ভর্তি করালেই তো হয়। ব্যাপারটা যেন একবার একেবারে শত সিদ্ধ। নিশ্চিন্তে তারা ওকে পরীক্ষায় বসিয়ে দেন। ফল ফেল যদি করেও কি আসবে যাবে তাতে? কিন্তু ফেল ও করে না, নম্বর পায় অনেক। গোটা পরিবেশ খুশি, গোটা পরিবারে খুশির মেজাজ আসে। আমি পাশ করলে আমার বাড়িতেও সবাই খুশি হতো। তেলা মাথায় তেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই তরুণ দম্পতি কিন্তু একটা আইনের সাহায্য পেয়ে যান। আইনটা একদম তাদেরই জন্য তৈরি। আইনে বলে 5 বছরের শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না, কিন্তু 6 বছরের শিশু দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে স্বচ্ছন্দে। আইনটা কি কোনো মূর্খের সৃষ্টি, নাকি কোনো পাকা মাথা ভেবেচিন্তেই বানিয়েছে আইনটা? আমাদের তরুণ দম্পতি অবশ্যই আইনটা রচনা করেননি। ওরা আইনটার কথা জানতেনও না। তাহলে কে এই আইনের প্রণেতা? একটি বিচ্ছিন্ন ঘটনা একইভাবে শুরু হয়ে চলতেই থাকে বছরের পর বছর। পিয়েরিনোর এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠা আটকায় না কখনো। পড়াশোনাও খুব একটা বিশেষ করতে হয় না ওকে। এদিকে আমি দাঁতে দাঁত চেপে পড়াশোনা করে যাই, তবুও ফেল করি। পিয়েরিনোর সময়ের কোনো অভাব হয় না। খেলাধুলা চলে দিব্যি। নানা জাতের রাজনৈতিক সভাতে তার হাজিরা দিতে সময় থাকে প্রচুর। কোনো সভা পন্থীদের, কোনোটা বামপন্থীদের, কোনোটা বা ফ্যাসিবাদীদের। এরই মধ্যে বয়ঃসন্ধির বিশেষ সংকট নিয়ে সে চিন্তিত হয়। বছরখানেক সে নিঃসঙ্গতা টঙ্গটা নিয়ে বিষাদগ্রস্ত হয়। মাঝে 1 বছর সে বিদ্রোহ
খেলাও চালায়। 12 বছর বয়সে আমি যখন সাবালক ছিলাম, পিয়েরিনো 18 বছরেও তা হয়নি। কিন্তু ওর এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারে না। পুরো সম্মান নিয়ে ও গ্র্যাজুয়েট হয়। গ্র্যাজুয়েট ছাত্র হয়ে বিনা বেতনেই ও নানা কাজ করবে। বিনা বেতনে কাজ, হ্যাঁ বিনা বেতনে। বিশ্বাস করতে পারেন, গ্র্যাজুয়েট ছাত্ররা কাজ করে মাইনে নেয় না। এবারে আর একটা অদ্ভুত আইন দেখুন। আইনশাস্ত্রে এর অনেক মহান নজির আছে। কার্লো আলবর্তির আইনবিধিতে বলে দেয়া আছে, কোনো সংসদ সদস্য অথবা মন্ত্রীর কাজের জন্য কোনো পারিশ্রমিক বা ক্ষতিপূরণ দেয়া অপ্রয়োজনীয়। এ কিন্তু স্থূল স্বার্থচিন্তা সম্পর্কে কোনো রোমান্টিক অনীহা প্রসূত ব্যাপার নয়। সমাজের নিচু শ্রেণীর মানুষদের সরিয়ে রাখার জন্য এ একটি অতি সূক্ষ্ম ব্যবস্থা। মুখের উপর কিছু না বলে অবশ্য। শ্রেণী সংগ্রাম যখন ভদ্রলোকেরা চালান, তখন সেটা বেশ সভ্য ব্যাপার। তখন তাতে কেউ বিচলিত হন না, না ধর্মযাজকেরাও, না এসপেসো ওর পাঠক বুদ্ধিজীবীরা। ফিয়েরিনোর মা। তারপর একদিন ফিয়েরিনো একজন অধ্যাপক হবে, ঠিক নিজের মতো একজন বউ খুঁজে বার করবে। তাদের ছেলে হবে আরেক পিয়েরিনো, আরও চমৎকার পিয়েরিনো। বছরে 30,000, এমন গল্প শুনতে পাবেন। পিয়েরিনোর মায়ের কথা ভাবা যাক। হিংস্র জন্তু নন তিনি, কেবল একটু স্বার্থপর। তিনি কেবল দুনিয়ার অন্য সব ছেলে মেয়েদের ব্যাপারে চোখ বন্ধ করে থাকতে চান। অবশ্য পিয়েরিনোকে অন্য পিয়েরিনোদের সঙ্গে মিশতে দিতে কোনো আপত্তি নেই তার। তিনি আর তার স্বামী বুদ্ধিজীবী পরিবৃত হয়ে বাস করেন। স্পষ্টত কথা হলো, তারা একটুও বদলাতে চান না। আর পিয়েরিনোর স্কুলে অন্য সহপাঠীদের মায়েরা হয় তাদের সময় নেই, অথবা অন্য কোনো রাস্তা তাদের অজানা। তাদের রোজগার এত কম যে কেবল খাওয়া পড়া জোটাবার জন্য তাদের ছেলেবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত ভোরবেলা থেকে রাত অবধি খেটে যেতে হয়। কিন্তু পিয়েরিনোর মা 24 বছর পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেছেন। তাছাড়া বাড়িতে পিয়েরিনোর সহপাঠীদের মায়েদের কেউ না কেউ তাকে সাহায্য করেন। কোনো জিয়ানিরা কোনো জিয়ানির মা তার নিজের ছেলেকে অবহেলা করতে বাধ্য হন পিয়েরিনোর মায়ের গৃহস্থলীর কাজে সাহায্য করতে গিয়ে। পিয়েরিনোর মায়ের হাতে অনেক সময় তার নিজস্ব উৎসাহের কাজগুলো করার জন্য। সময়টা এলো থেকে? গরিবরা উপহার দিয়েছে, নাকি সময়টা চুরি করেছে বড়লোকেরা? তিনি তার সময়টা কই ভাগ তো করে নেন না। সিংহভাগ। আসলে পিয়েরিনোর মা হিংস্র জন্তু নন, কিন্তু ধোয়া তুলসী পাতাও নন তিনি। এরকম ছোট ছোট ক্ষুদ্র স্বার্থপরতা যদি আমরা একত্র করি, তাহলে আমাদের সামনে প্রতীয়মান হয় একটা গোটা শ্রেণীর সামগ্রিক স্বার্থপরতা, নিজেদের জন্য সিংহভাগ কেড়ে নেবার প্রবণতা। এই শ্রেণী মানুষের উপরে ফ্যাসিবাদ, জাতি বিদ্বেষ, যুদ্ধ, বেকার সমস্যা এসব কিছু লেলিয়ে দিতে দ্বিধা করেনি। সাম্যবাদকে গ্রহণ করতেও এদের কোনো অসুবিধা নেই, কেননা এরা বিশ্বাস করে কিছুই যাতে না পাল্টায়, সেই জন্য সব কিছু পাল্টানো দরকার। ঠিক কোন কায়দায় আমাদের বঞ্চিত করা হচ্ছে তা জানা নেই, কিন্তু যখন সব কটা আইন দিয়ে পিয়েরিনোর সুবিধার জন্য কিন্তু যখন সবকটা আইন দেখি পিয়েরিনোর সুবিধার জন্য
আর আমাদের বাস দেবার জন্য তৈরি, তখন এ নিছক কাকতালীয় ঘটনা একথা বিশ্বাস করা মুশকিল হয়। বাছাই করার উদ্দেশ্য সফল হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 86.5% হচ্ছে আদরের দুলাল। 13.5% আসে খেটে খাওয়া মানুষের ঘর থেকে। এদের মধ্যে শেষ পর্যন্ত ডিগ্রিটা যারা পায় তাদের 91.9% হলো তরুণ বাবুর দল, আর 8.1% শ্রমিকের ঘরের ছেলে। বিশ্ববিদ্যালয়ের সব গরিবের ছেলেরা যদি দল বাঁধতে পারত তাহলে একটা কাজের কাজ হতো, কিন্তু না, তাদের বদলে বড়লোকেরা এদের ভাই বেরাদার করে নেয়, আর সব ত্রুটি থাকা সত্ত্বেও এদের পুরস্কার জুটিয়ে দেয়। ফল কি হয়? 1000 ভাগই পরিণত হয় আদরের দুলারে। রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের কর্তা ব্যক্তিরা সকলেই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। এ ব্যাপারে সর্বহারাদের রাজনৈতিক দলগুলো একই পথের পথিক। আদরের দুলাল দের রেখে শ্রমিকদের দলগুলো নাক ছিটকায় না। অন্যদিকে গুরুত্বপূর্ণ পদগুলো যতক্ষণ তাদের জন্য বাধা আছে ততক্ষণ আদরের দুলালরাও নাক ছিটকায় না শ্রমিকদের দলগুলো দেখে। বস্তুত গরিবদের সঙ্গে কাজ করাটা এখন বড়লোকদের মধ্যে বেশ একটা ফ্যাশন। গরিবদের সঙ্গে কাজ করা মানে অবশ্যই গরিবদের নেতৃত্ব দেয়া। ভোট প্রার্থীরা সব দল একটা প্রার্থী তালিকা তৈরি করে। কয়েকটা শ্রমিকের কয়েকটা শ্রমিকের নাম তাতে থাকে ঠিকই, তবে সে কেবল বাইরের চটক বজায় রাখতে আর চক্ষু লজ্জা ঢাকতে। ভেতরে ভেতরে ব্যবস্থা থাকে যাতে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাই অগ্রাধিকার পায়। বলা হয়, যারা ব্যাপারগুলো জানে বোঝে তাদের হাতে ছেড়ে দাও। বিধানসভায় বিধানসভায় গিয়ে একজন শ্রমিকের তো ধন্দল লেগে যাবে। তাছাড়া অধ্যাপক কত আমাদের লোক। বিধানসভা মোট কথা নির্বাচিত করে নতুন আইন প্রণয়নের দায়িত্ব দেয়া হয় যাদের, তারা সকলেই পুরানো আইনগুলো নিয়ে যথেষ্ট খুশি। যেসব অবস্থা এখনই পাল্টানো দরকার সেসব অবস্থার মুখোমুখি এরা কেউ ব্যক্তিগত জীবনে কখনো হননি। এরাই হচ্ছেন একমাত্র লোক যাদের রাজনীতিতে ঢুকতে দেয়াই উচিত নয়। লোকসভার 77% সদস্যই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। এরা নাকি ভোটারদের প্রতিনিধি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ভোটার সংখ্যা সমগ্র জনগণের 1.8% মাত্র। লোকসভার শ্রমিক ও ইউনিয়ন সদস্যদের সংখ্যা হলো 8.4% মাত্র, অথচ ভোটারদের মোট সংখ্যার 51% কিন্তু এরাই। লোকসভার কৃষক সংখ্যা মাত্র 0.1%, অথচ ভোটারদের মধ্যে কৃষকদের সংখ্যা হলো 28.8%। ব্ল্যাক পাওয়ার স্টেকলি কারমাইকেল 27 বার জেলে গেছেন। তার শেষবারের বিচারের দিন তিনি ঘোষণা করেন, একজন শ্বেতাঙ্গকেও আমি বিশ্বাস করি না। একজন তরুণ শ্বেতাঙ্গ সারা জীবন কালো মানুষদের অধিকারের লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। একজনকেও বিশ্বাস করো না? স্টেকলি দর্শকদের দিকে মুখ ঘুরিয়ে বন্ধুর দিকে তাকিয়ে ব্ল্যাক কারমাইকেল কথার পুনরাবৃত্তি করে বলেছিলেন, না, একজনকেও না। যদি ওই তরুণ কারমাইকেলের কথায় অপমানিত বোধ করেন তাহলে কারমাইকেল ঠিকই বলেছেন। আর তরুণ শ্বেতাঙ্গটি যদি
সত্যি কালো মানুষের পক্ষে হন, তাহলে কথাটা তাকে হজম করতে হবে, একটু সরে আসতে হবে এবং একইভাবে ভালোবাসা যাতে ভালোবাসা ভালোবেসে যেতে হবে কৃষ্ণাঙ্গ ভাইদের। হয়তো কারমাইকেল ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। মধ্যপন্থী আর বামপন্থী বামপন্থী খবরের কাগজগুলো বরাবরই বারবিয়ানা বিদ্যালয়ে প্রকাশিত সব রচনার প্রশংসা করেছে করেছে এই বইটা পড়ার পর ওরা হয়তো দক্ষিণপন্থীদের সঙ্গে জুটে আমাদের ঘৃণা করতে শুরু করবে। তখন পরিষ্কার দেখা যাবে সব রাজনৈতিক দলের সবচাইতে বড় দল হলো ইতালির কলেজ গ্রাজুয়েট পার্তিতো ইতালিয়ানো লরিয়াতি। কার জন্য পড়াচ্ছেন? সদিচ্ছা। শিক্ষকদের সদিচ্ছার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনারা শিক্ষকেরা মাইনে পান সরকারের কাছ থেকে। ছেলেমেয়েদের বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে আপনার। আপনি ইতিহাস পড়েছেন, আপনি ইতিহাস পড়ান ছাত্রদের। আপনার অন্তত সবকিছু পরিষ্কার বোঝা উচিত। অবশ্য আপনি তো কেবল বাছাই করা ছেলে মেয়েদের দেখেন। আপনার সংস্কৃতি ধারণ ধারণাও এসেছে কেবল বই পড়া বই পড়ে। বইগুলো তো লিখেছে কর্তা ব্যক্তিদের লোকজনেরাই। ওরা ছাড়া লিখতে তো পারেনও না কেউ। কিন্তু আপনার তো সব কিছু খুঁটিয়ে পড়া তলিয়ে দেখা উচিত। তাহলে কি করে আপনি সদিচ্ছার কথা বলেন? নাচ্ছি। আমি আপনাকে বোঝার চেষ্টা করেছি অনেক। আপনি অত্যন্ত ভদ্রলোক। দুষ্কৃতিকারী বলে ভুল করবে না কেউ আপনাকে। তবে নাচ্ছি, যুদ্ধ অপরাধীদের সঙ্গে এক ফোঁটা মিল আছে আপনার। ওই যে সেই অতিশয় সৎ, অনুগত নাগরিক, যে সাবানের পেটি গুনে রাখত, গুনতিতে কখনো ভুল হতো না তার। কিন্তু সাবানগুলো যে মানুষের চর্বি দিয়ে বানানো, সে কথা জিজ্ঞেস করেনি সে কোনো দিনও। আমার চেয়েও ভীরু আপনি। কার জন্য করছেন এ কাজ? স্কুলগুলোতে বাচ্চাদের কাছে বিরাগভাজন করে তুলে জিয়ানদের রাস্তায় ছুড়ে দিয়ে আপনারা কী লাভ আপনার কী লাভ হচ্ছে? আমি দেখিয়ে দিতে পারি আপনি আমার চাইতে বেশি ভীরু কিভাবে। আপনি পিয়েরিনোর বাবা মাকে ভয় পান, অথবা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সহকর্মীদের ডরান আপনি, অথবা শিক্ষা অধিকর্তাকে। আপনি যদি আপনার কর্মজীবনের ভবিষ্যৎ নিয়ে অত চিন্তিত থাকেন, তাহলে একটা উপায় বাতলাতে পারি। পরীক্ষার সময় ড্রেসগুলোর সারির মধ্যে পায়চারি করে পাহারা দেন তো। উত্তর লেখার সময় ছাত্রদের কিছু ভুল শুধরে দিয়ে একটু চোট্টামি করে নিন। স্কুলের সুনাম। অথবা হয়তো আপনার ভয় এত সহজ বা স্পষ্ট কোনো কিছু নিয়ে নয়। হয়তো আপনি ভয় পান আপনার বিবেককে। তাহলে বলবো, আপনার বিবেকটা বড় বিচিত্র ধাতুতে গড়া। এক প্রিন্সিপাল একটি ছাত্রের প্রগতিপত্রে লিখলেন, আমি মনে করি এই ছাত্রটি উচ্চতর শ্রেণীতে উন্নীত করলে স্কুলের সুনাম নষ্ট হবে। কিন্তু স্কুলটা কে? স্কুল তো আমরাই। স্কুলের সেবা করতে হলে আমাদের সেবাই করতে হবে ছাত্রটির ভালোর জন্য। যতই হোক, যা করা হচ্ছে ছাত্রটির ভালোর জন্যই করা হচ্ছে। আমাদের ভুললে চলবে না যে এই ছাত্ররা কদিন পরেই হাই স্কুলে পড়তে যাবে। ছোট একটা গ্রাম্য স্কুলের হেডমাস্টার বাগাড়ম্বর সহকারে বলেছিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু দেখা গেল ক্লাসের 30টি ছেলে মেয়ের মধ্যে কেবল 3জন হাই স্কুলে পড়তে যেতে পারবে। শিক্ষক ভদ্রলোকের মেয়ে আনা, বেনের দোকানের মালিকের মেয়ে মারিয়া, আর পিয়ে রিনো তো আছেই। আর ধরুন যদি আরও অনেক ছেলে মেয়ে যেত, তাতেই বা কি হতো? এই হেডমাস্টার তার গ্রামোফোনের রেকর্ড পাল্টাতে ভুলে গেছেন। স্কুলগুলোর ছাত্র সংখ্যা কতটা বেড়েছে তিনি খেয়ালই করেননি।
প্রথম শ্রেণী বর্ষেই এখন 6,80,000 ছেলে মেয়ে ভর্তি হয়। তারা বেশিরভাগই গরিব ঘরের সন্তান, বড়লোকেরা সংখ্যায় নগণ্য। উনি বলেন ওর স্কুল নাকি শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে। ব্যাপারটা ঠিক উল্টো। ওর স্কুল একটি মাত্র শ্রেণীর জন্য চলে। সামনে এগোবার জন্য দরকারি আর্থিক জোর আছে যার, এই স্কুল কেবল তার।